নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের আলোচনার বিষয় আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের উন্নতির পেছনে জ্যোতিষের কি অবদান রয়েছে? জ্যোতিষের কি কোনো অবদান আছে? 100% আছে দর্শক বন্ধু। আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতবর্ষের জন্ম মুহূর্তকে নির্বাচন করে, এই যে এগিয়ে নির্বাচন করা এবং এত সঠিক, এত অভ্রান্ত, এত ভালো সময় নির্বাচন করা, জ্যোতিষ শাস্ত্রের জ্ঞানকে ব্যবহার করে করা এবং তার সুফল কিভাবে হয়ে চলেছে, এই পুরো বিষয়টি আজকে আমার আলোচনার বিষয়। পাশাপাশি জ্যোতিষগত যে অবজারভেশন, সেই অনুযায়ী ভারতবর্ষের সামনের দিনগুলি কেমন হতে চলেছে তার একটি ধ্যান ধারণা আপনাদের সামনে আমি রাখতে চলেছি। দর্শক বন্ধু, দুটি দেশ একসঙ্গে স্বাধীন হয়েছিল, ভারতবর্ষ আর পাকিস্তান একসঙ্গে স্বাধীন হয়েছিল। পাকিস্তান বেছে নেয় 14ই আগস্ট, তার খুব তাড়াহুড়ো ছিল, কিন্তু ভারতবর্ষ ঠিক করেছিল, তৎকালীন যারা রাজনৈতিক নেতৃত্বরা ছিলেন তারা ঠিক করেছিলেন যে জ্যোতিষের পরামর্শ নিয়ে সব কিছু ঠিকঠাক করে দেখে তারপরে করব। আর তাই একদিন পরে 15ই আগস্ট আমাদের দিন নির্ধারিত হয়েছিল। দর্শক বন্ধু, একজন ব্যক্তির জন্ম মুহূর্ত যেমন সারা জীবনের কি তার রূপরেখা তৈরি করে দেয়। আমরা যখন কোনো মানুষের জীবন কুণ্ডলী দেখি না, আপনি আমাকে দেখাতে এসছেন, আমি বা কেউ আমাকে দেখাতে এসছে, বা কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেছেন, তখন তার জন্ম তারিখ, জন্মস্থান, জন্মসময় লাগে, আর সেই অনুযায়ী দেখা যায় এক ব্যক্তির খুব ভালো, এক ব্যক্তির খুব খারাপ। অর্থাৎ একটি ব্যক্তির ক্ষেত্রে জন্ম তারিখ, জন্ম মুহূর্ত যেটা আর কি, জন্ম সময় যেটা, সেটা যেমন অতি গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি রাষ্ট্রের ক্ষেত্রেও সেটি অতি গুরুত্বপূর্ণ। সঠিক জন্ম সময়, সঠিক মুহূর্তে, বলশালী মুহূর্তে, ভাগ্যশালী মুহূর্তে জন্মানোর যেমন একজন মানুষকে অনেক উচ্চতার শিখরে নিয়ে চলে যায়, রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। আর তাই দেখবেন দুটো দেশ একসঙ্গে স্বাধীন হলো, আর স্বাধীন হবার পর আজ পাকিস্তানের পরিণতি কোথায়, কোন তলানিতে গিয়ে পৌঁছেছে তারা। আর ভারতবর্ষ বিশ্বের চতুর্থ সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। পাশাপাশি বর্তমান বিশ্বের সামরিক শক্তি হিসাবে ভারতবর্ষ চতুর্থ স্থানে রয়েছে। মহাকাশ থেকে সমুদ্রতল সর্বত্র ভারতবর্ষের সশব্দ উপস্থিতি। আপনারা এগুলো সবাই সব জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। পাকিস্তান কোথায় আর ভারতবর্ষ কোথায়, কিন্তু একই সাথে জন্ম নেওয়া দুটি দেশের এই পরিণতি কেন? এর পেছনে যদি আপনারা যান, জ্যোতিষ শাস্ত্রের অবদানকে আপনারা খুঁজে পাবেন। দেখো, যে মানে ঠিক আছে, যিনি মানেন না, যিনি মানেন না তিনি মানেন না, যিনি মানেন তিনি এই অনুষ্ঠান দেখছেন। এটা আপনাদের জন্য, আপনারা গর্ব অনুভব করবেন যে জ্যোতিষ শাস্ত্র কিভাবে একটি রাষ্ট্রকে, কিভাবে আমাদের দেশকে আজকে যে সমৃদ্ধতা, আগামী দিনে যে সমৃদ্ধতা আসবে, তার রূপরেখা তৈরি করে দিয়েছিল। দর্শক বন্ধু, পাকিস্তান অস্থির আর ভারতবর্ষ স্থির। এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে চান, কেন, এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান, তাহলে আপনাকে জ্যোতিষ শাস্ত্রের অভ্যন্তরে যেতে হবে। দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের জ্ঞানকে সম্বল করে তৎকালীন যে বিদগ্ধ জ্যোতিষীরা ভারতবর্ষের জন্য যে মুহূর্ত ঠিক করে দিয়েছিলেন, যে দিন ঠিক করে দিয়েছিলেন, যে সময় ঠিক করে দিয়েছিলেন, তা এত অভ্রান্ত ছিল। সেই সময়কার সময় বিচার এতটাই পারদর্শী ছিল যে তার সুফল ভারতবর্ষকে প্রতিদিন দিয়ে চলেছে এবং আগামীতেও দিয়ে চলবে। দর্শক বন্ধু, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসেন, জ্যোতিষশাস্ত্রের উপর আস্থা রাখেন, তাই আপনাদের জানা উচিত
সেই সমস্ত বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বের নাম যাদের জন্য, যাদের সুবিচারের কারণে ভারতবর্ষের এই উন্নয়ন বলে আমরা জ্যোতিষকে যারা ভালোবাসি, জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসি, তারা মনে করি নিশ্চয়ই কর্ম করতে হবে, কর্ম অবশ্যই করতে হবে, সৎকর্ম করলে লাভ হবে। কিন্তু কর্ম প্রচুর মানুষ করার পরও তার জীবনে তেমন লাভ হয় না, তার কারণ ভাগ্যের সহায়তাও থাকতে হবে। আর ভাগ্য তাকেই সহায়তা দেবে যার জন্ম সময়ের মুহূর্তে যে জন্মকুণ্ডলী, সেখানে ভাগ্য স্থান, ভাগ্যপতি বা পুরো প্যারামিটার্সগুলো অত্যন্ত সঠিক ছিল। আপনাদের সেই সমস্ত ব্যক্তিদের নাম জানা উচিত যারা ভারতবর্ষের জন্ম মুহূর্তকে নির্ধারণ করেছিলেন জ্যোতিষশাস্ত্রের জ্ঞান অনুযায়ী। আমরা বিভিন্ন পারদর্শী ব্যক্তিদের নাম সবাই জানি। যদি প্রশ্ন হয় ভারতবর্ষের শ্রেষ্ঠ নেতৃত্ব কারা দিয়েছেন, আপনারা জানেন। মহান বিপ্লবীদের নাম জানেন, মহান গায়কদের নাম জানেন, মহান বৈজ্ঞানিকদের নাম জানেন, মহান চিকিৎসকদের নাম জানেন। কিন্তু মহান যে জ্যোতিষীরা এই মহান কাজটি করেছিলেন তাদেরও তো নাম জানতে লাগে। আপনারা অনেকে জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য আমার এই অনুষ্ঠান। কারা তারা সব বলবো, কিন্তু তার আগে আপনারা যারা কুণ্ডলী দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমি আপনাদের জানিয়ে দেব যে কিভাবে, কোথায় আপনারা অনলাইন অথবা অফলাইন, অর্থাৎ টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা অনলাইনে, অথবা কোন চেম্বারে কবে এসে সরাসরি দেখা করে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেতে পারবেন। অনলাইনে খুব স্বচ্ছন্দভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা দূরে আছেন হোয়াটসঅ্যাপ করুন, অনলাইনে দেখাতে চাই, ডিটেলস কীভাবে কী করবেন সমস্ত আমি জানিয়ে দেব। আসা যাক মূল আলোচনা। 1947 সালে ভারতের স্বাধীনতার যে জন্মকুণ্ডলী তৈরির এই যে বিষয়টিতে যে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়, সেই সময় ভারতবর্ষের স্বতন্ত্র ভারতবর্ষের জন্ম মুহূর্ত ঠিক করার জন্য তৎকালীন রাজনৈতিক নেতারা কিছু খ্যাতনামা জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন। সাধারণভাবে যে সূত্র পাওয়া যায় সেই সূত্র অনুযায়ী ভারতবর্ষের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল 15ই আগস্ট 1947 সাল রাত 12টা, অর্থাৎ মধ্যরাত, নয়াদিল্লি। আর এইটি নির্ধারণ করেছিলেন সেই সমস্ত বিদগ্ধ জ্যোতিষ ব্যক্তিত্বরা। যেসব জ্যোতিষ ব্যক্তিত্বের নাম বিভিন্ন প্রামাণ্য সূত্রে উল্লেখ পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পণ্ডিত সূর্যনারায়ণ ভগত, বিখ্যাত বৈদিক জ্যোতিষী। ভারতবর্ষের তিনি কুণ্ডলীর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি কংগ্রেসের পক্ষ থেকে এই কাজটি করেছিলেন। ডক্টর বি.ভি. রমন, বিখ্যাত বৈদিক জ্যোতিষী, স্বাধীন ভারতের কুণ্ডলী বিষয়ে বিশ্লেষণ করেন এবং পরে তিনি তার বিশ্লেষণ তার জার্নাল, নাম ছিল দ্য অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিন, তাতে প্রকাশ করেন। 3 নম্বর হচ্ছে আর একজন ব্যক্তি, তিনি হচ্ছেন পণ্ডিত হরিশচন্দ্র শাস্ত্রী, জ্যোতিষ এবং সংস্কৃত পণ্ডিত, যিনি লাহোর ও দিল্লিতে রাজনৈতিক মহলে বিশেষভাবে পরিচিত ছিলেন। কিছু ইতিহাসবিদের মতে জওহরলাল নেহেরু জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ খুব একটা বেশি মানতে আগ্রহী ছিলেন না, কিন্তু মহাত্মা গান্ধীর অনুরোধে জ্যোতিষীদের মতামত নেওয়া হয়। এই বিষয়ে সব থেকে যে জ্যোতিষ ব্যক্তি, দুজন ব্যক্তিদ্বয়ের নাম বারংবার আলোচিত হয়, তাদের মধ্যে একজন হলেন ডক্টর বি.ভি. রমন আর আরেকজন হলেন পণ্ডিত সূর্যনারায়ণ ভগত। ভারতবর্ষের জন্ম সময় 1947 সালের 15ই আগস্ট মধ্যরাত্রি দিল্লি। এই হিসাবে যদি একটি লগ্ন কুণ্ডলী প্রস্তুত করা যায় তাহলে আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের লগ্ন এসে দাঁড়াবে বৃষ, আর বৃষ হচ্ছে স্থির লগ্ন। পাকিস্তানের জন্ম মুহূর্ত 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রি করাচি। এটিকে যদি জন্মস্থান হিসেবে বিচার করা যায় তাহলে যে জন্মকুণ্ডলী আসবে তাতে যে জন্মলগ্ন এসে দাঁড়াবে সেটি হচ্ছে
মিথুন রাশি। ভারতবর্ষের জন্মলগ্ন হচ্ছে স্থির স্থির রাশি, আর পাকিস্তানের হচ্ছে দ্ব্যর্থক। মিথুন রাশি হচ্ছে দ্ব্যর্থক। স্থির মানে যা ফিক্সড থাকবে, স্থির থাকবে। দ্ব্যর্থক কখনো স্থির কখনো অস্থির, দুটি গুণ তার মধ্যে আছে, স্থির অস্থির। ভারতবর্ষের মধ্যে এই যে রাজনৈতিক স্থিরতা রয়েছে না, এর পেছনে স্থির লগ্নের একটা বড় ভূমিকা রয়েছে। আচ্ছা, তারও আগে বলে দিই, অনেকগুলো প্যারামিটার্স আছে। আমি শুধুমাত্র, দেখুন অনুষ্ঠানটা ছোট রাখতে হবে, আমি শুধুমাত্র একটাই প্যারামিটার্স আপনাদের সামনে রাখবো জ্যোতিষশাস্ত্রের, যে তারা যে কাজটি করেছিলেন তাতে অনেকগুলো অবজারভেশনস ছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাদের নির্ণয় ছিল লগ্ন। লগ্ন কি ঠিক হবে, লগ্ন খুব ইম্পর্টেন্ট। আপনারা কোনো কাজ করতে চান, লগ্ন ঠিক হয়। বিয়ের লগ্ন কি হবে, অন্নপ্রাশনের লগ্ন কি হবে, অমুক কাজ করব তার জন্য শুভ মুহূর্ত কি হবে, লগ্ন। তো দেশের লগ্ন কি হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো প্যারামিটার্সের মধ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ। তা আমাদের জ্যোতিষীরা বেছে নিয়েছিলেন স্থির লগ্ন। আর পাকিস্তানের কথা বাদ দিন, তারা এসব মানে প্রাণে না, যা পেলেই হলো, যত তাড়াতাড়ি পাওয়া যায় নিয়ে নাও। তো তারা তাড়াহুড়ো করে 14ই আগস্ট নিয়ে নেন, আর সেই সময় অস্থির লগ্ন। ভারতবর্ষের যে রাজনৈতিক স্থিরতা রয়েছে পাকিস্তানের মধ্যে আপনারা দেখতে পান না। সর্বদা একটি অস্থির দেশ। যে দেশের স্থিরতা থাকবে, রাজনৈতিক স্থিরতা থাকবে, সেই দেশ ক্রমশ ক্রমশ উন্নতি করবে। আর যে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকবে সে দেশ কিভাবে উন্নতি করবে? দর্শক বন্ধু, আমি আপনাদের প্রভেদ বোঝানোর জন্য মাত্র একটি প্যারামিটার আপনাদের সামনে রাখলাম, যাতে আপনারা জ্যোতিষশাস্ত্রকে স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। এবার দেখা যাক আগামী সময়, অতি নিকট আগামী সময় কি হতে চলেছে ভারতবর্ষের ক্ষেত্রে। 2025 এই যে চলছে, সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে ভারতবর্ষের কুণ্ডলিতে মঙ্গলের মহাদশা শুরু হবে। আর এই মঙ্গলের মহাদশা 7 বছর চলবে। আর মঙ্গল ভারতবর্ষের জন্য মঙ্গল কারক নয়, অমঙ্গলের একটি গ্রহ। ভারতবর্ষের কুণ্ডলিতে অশুভ গ্রহ হচ্ছে মঙ্গল, আর তারই দশা শুরু হয়ে যাচ্ছে। মঙ্গল জন্ম সময়, জন্ম যে পত্রিকা রয়েছে জন্ম মুহূর্ত, তাতে দেখা যাচ্ছে যে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে রয়েছে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, ফায়ার এলিমেন্ট, আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের কারক গ্রহ। আগুন কিসে বাড়ে? হাওয়াতে বাড়ে। সুতরাং রাহুর প্রভাব মঙ্গলের অগ্নিতত্ত্বকে বাড়িয়ে দিয়েছে, তার যে আগুনের প্রভাব তাকে বাড়িয়ে দিয়েছে, তার যে দহন করার প্রভাব তাকে বাড়িয়ে দিয়েছে। আর এই মঙ্গল যে অগ্নিতত্ত্বের এই রকম স্থিতি নিয়ে বসে আছে, সে বসে রয়েছে জন্মপত্রিকাতে দ্বিতীয় ঘরে, ভারতবর্ষের দ্বিতীয় ঘরে। সাধারণ মানুষের ক্ষেত্রে দ্বিতীয় ঘরকে বলা হয় কুটুম্বের ঘর, অর্থাৎ আত্মীয়ের ঘর। আর এই সূত্রকে যদি আপনি ভারতবর্ষের জন্মকুণ্ডলিতে স্থাপন করেন, তাহলে এটা ভারতবর্ষের আত্মীয়ের ঘর, অর্থাৎ প্রতিবেশীর ঘর, নিকট আত্মীয়ের ঘর, নিকট প্রতিবেশী, তাদের ঘর। অগ্নিতত্ত্ব কারক মঙ্গল, যিনি রাহুর নক্ষত্রে রয়েছেন, তিনি এই ঘরে বসার কারণে, এই কুটুম্বের ঘরে বসার কারণে ভারতবর্ষ প্রতিবেশীকে যতই সাহায্য করুক না কেন, ভারতবর্ষের প্রতিবেশীরা ভারতবর্ষকে সেইভাবে দেখবে না। এই স্থানটাকে, এই মঙ্গলের এই বসাটা ভারতবর্ষকে, এই ভাবটাকে ড্যামেজ করেছে। ভারতবর্ষ তার প্রতিবেশীর জন্য সমস্ত কিছু করবে, কিন্তু প্রতিবেশীরা তার তার কিচ্ছু দেবে না, ভারতবর্ষকে পরিবর্তে কিচ্ছু পাবে না। যদি আপনি ভালো করে তাকিয়ে দেখেন, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান তো বাদই দিচ্ছি, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, নেপালের দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, কখনো কখনো মালদ্বীপের দিকে তাকিয়ে দেখুন। ভারতবর্ষের যে প্রতিবেশী, ভারতবর্ষ তাদের কিন্তু সব করবে, কিন্তু রেকগনিশন পাবে না, প্রতিদান পাবে না, কারণ এই ভাবটা ড্যামেজ ভারতবর্ষে। তার কারণ মঙ্গল এখানে বসে রয়েছে কুটুম্বের ঘরে। ভারতবর্ষের কুণ্ডলিতে সব থেকে অশুভ গ্রহ হচ্ছে এই মঙ্গল, আর তারই মহাদশা শুরু হচ্ছে। আগামী 7 বছর চলবে। এই সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। সেপ্টেম্বরের আপনার শুরু হচ্ছে 4 তারিখ থেকে। এই যে মহাদশা আসছে মঙ্গলের, এর ফলে এই সময়কালে
যতদিন চলবে এই সময়কালে ভয়ঙ্কর যুদ্ধ থেকে শুরু করে, প্রাকৃতিক বিপদ থেকে শুরু করে, আভ্যন্তরীণ অশান্তি থেকে শুরু করে, উপদ্রব থেকে শুরু করে, দুর্ঘটনার থেকে শুরু করে নানা রকম সমস্যা ভারতবর্ষকে ভোগ করতে হবে। ভারতবর্ষের লোকতান্ত্রিক প্রক্রিয়ার উপরও আঘাত আসার প্রভূত সম্ভাবনা রয়েছে। এই সময়কালে ভারতবর্ষকে সমস্ত ক্ষেত্রে অতি সতর্ক থাকতে হবে। ভারতবর্ষের ক্ষেত্রে এই সময়কাল মঙ্গলের মহাদশা যতদিন চলছে এই সময় একদম ভালো নয়, কোনো মতেই ভালো নয়। কিন্তু এতর পরেও একটি আশার আলো অবশ্যই রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রয়েছে ওই মঙ্গলের উপর। বৃহস্পতির দৃষ্টি যার ওপর পড়ে না সেই জায়গাটা অমৃত হয়ে যায়। যতই প্রতিবেশী ভারতবর্ষকে তার সমাদর সেভাবে না করুক, দিনের শেষে তারা তাদের ভুল বুঝতে পারবে আর আবার দেখবেন তারা ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের সাথে জুড়ে যাবে। মঙ্গলের মহাদশা চলছে, খুব খারাপ হবে, নানা রকম সমস্যা বাড়বে, উপদ্রব, রাজনৈতিক অস্থিরতা, অনেক কিছু আসবে, যুদ্ধ, নানা রকম প্রাকৃতিক বিপদ এই সময়কালে ঘটবার প্রবল সম্ভাবনা। কিন্তু বৃহস্পতির দৃষ্টি সমস্ত জিনিসকেই অনেকটা হলেও নিয়ন্ত্রণ করবে, কারণ বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ। তো গুরুর দৃষ্টি থাকবে, গুরুর দৃষ্টি ভারতবর্ষকে বহুলাংশে রক্ষা করবে। এই মঙ্গলের মহাদশা যেই শেষ হয়ে যাবে তারপর শুরু হবে রাহুর মহাদশা। এই রাহুর মহাদশা আসলেই ভারতবর্ষের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যাবে। দর্শক বন্ধু, অ্যাডভান্স অ্যাস্ট্রোলজির পার্ট অনুযায়ী কুম্ভ রাশির হচ্ছে রাহুর ঘর। প্রত্যেকের একটি ঘর আছে, আপনি রাহুর ঘর কোথাও খুঁজে পাবেন না, কিন্তু কুম্ভ রাশির ঘরকেই বলা হয় রাহুর ঘর। শনিবত রাহু, মঙ্গলবত কেতু। শনি রাশির ঘর যেটা কুম্ভ রাশি, সেটাকেই রাহুর ঘর বলে মান্য করা হয়। ভারতবর্ষের লগ্ন বিষয়ে কুম্ভ রাশি হচ্ছে দশম ঘর, আর তার অধিপতি হচ্ছে কর্মের অধিপতি গ্রহ। ভারতবর্ষের লগ্নপতি হচ্ছে শুক্র, আর শুক্রের সাথে রাহুর সম্পর্ক হচ্ছে মিত্রতার, আর ওই রাহু লগ্নেই অবস্থিত। রাহু হচ্ছে ডিজায়ার, সকল ইচ্ছা, আপনার যাবতীয় মনের শখ, বাসনা, ভোগ, বিলাস ইত্যাদি পূর্ণ করবে কে? রাহু মহারাজ। এই সূত্র ভারতবর্ষের ওপরও প্রযোজিত হবে সেই সময় যখন রাহুর মহাদশা শুরু হবে। রাহু মিত্র ঘরে বসে রয়েছে, ভারতবর্ষকে মিত্রবৎ আচরণ করতে শুরু করে দেবে। ভারতবর্ষের যাবতীয় ইচ্ছা, যাবতীয় উত্থান, বলতে পারেন গোল্ডেন টাইম, ভারতবর্ষ জগৎ সংসারে নিজেকে প্রথম দেশ হিসাবে, প্রথম সারির দেশ হিসাবে নিজেকে তুলে ধরবে, প্রথম সারির দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবে রাহুর মহাদশা যখন আসবে। তো দর্শক বন্ধু, এই ব্যাখ্যা যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্তত কমেন্ট বক্সে একবার লিখবেন যে হ্যাঁ, এই আলোচনা আপনাদেরকে ভালো লেগেছে। খারাপ লাগলেও বলবেন। আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, তাদের এই তথ্য কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ভারত মাতৃকার জয়। নমঃ শিবায়।